ক্যারিয়ার। বাপের হোটেলে খাচ্ছে আর অনলাইনে খেলছে গেম। পড়ালেখার বয়সে খুঁজে বেড়াচ্ছে জনপ্রিয়তা আর ফেম। বয়স বাড়লেও বুদ্ধি বাড়ছে না, করছে সময়ের অপচয়। এভাবে চলতে থাকলে জীবনে হবে সুনিশ্চিত পরাজয়। আমি তোমাদের ভালোবাসি, ভুলবো যেন আমায়। ক্যারিয়ার ছাড়া হতে পারবে না আদরের জামাই। বাপের আজ 2 দিন হলো ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিচ্ছি। ঢাকা শহরে এত লোকজন, তারপরও এখানে একজনকেও পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না, সেটা আর সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানের বেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম। এমন সময় পেছন থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। সেদিকে সাড়া না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল একটু পরেই। চা খাচ্ছি, এর মধ্যে পেছন দিক থেকে কেউ একজন কাঁধে হাত রেখে বলে উঠলো, কিরে কখন থেকে তোকে ডাকছি, শুনছিস না কেন? পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার চোখ তো কপালে উঠে গেল। আরে এ তো তানভীর, আমার স্কুল ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানভীরই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। 2 দিনে অনেক চেষ্টা করেছি, কিন্তু বাসা ভাড়া করতে পারিনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি, তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত। তানভীর বলল, কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় চলে আসলি, আবার ফুটপাতে থাকতেছিস? সত্যি করে বলতো অসময়ে ঢাকা আসার কারণ কি? আমি বললাম, আসলে ঢাকায় আমি আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম। দোস্ত দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো, আর তুই ওকে কিছু না বলে চলে আসলি। আমি বললাম, চাইলে ওর জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না, রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এইটা জানার পর তো গ্রামে থাকার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলেছে যেটা মুখে আনাই পাপ। এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়ে চলেও আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না, যার দরুন আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন তুই যদি আমার একটা থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা বিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত তুই আমাকে না করিস না। তানভীর বলল, আরে মামা এত চাপ নেবার কিছুই নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস, এ সময় তোকে হেল্প করতে পারলে নিজের প্রতি প্রাউড ফিল হবে। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। আমি বললাম, কেন? তানভীর বলল, বাড়িওয়ালার মেয়েটা প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কখনো পড়িস তাহলে অকারণেই মিসবিহেভ করবে। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন ওই প্রেম ভালোবাসা নামক শব্দে মেয়েটি প্রতারিত হলো, তখন থেকেই ছেলেদের একদমই সহ্য করতে পারে না। তাই তোকেও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়, তার সামনেই যাবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানভীরকে আমার করুণ সময়ে পেয়ে গেলাম। নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ করে না, তার প্রমাণ আজকে পেয়ে গেলাম। তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানভীরকে বলল, তোমার সঙ্গে ও কে? তানভীর বলল, আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখন আমার সঙ্গেই থাকবে। আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে, তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। বাড়িওয়ালার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে, নয়তো এই বাসা তোমাকে ছাড়তে হবে। তানভীর বলল, আচ্ছা আন্টি, প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানভীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানো দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানভীর বলে উঠলো, দোস্ত তোর ফোনটা দে তো। আমি ফোন দেখিয়ে বললাম, আমার ফোনে মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। তানভীর বলল, আচ্ছা ঠিক আছে, চার্জে লাগা, একটু দরকার আছে। তানভীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বোন এই নাম্বার থেকে কয়েকশো কল প্লাস মেসেজ যেন ফোনটা ভরে গেছে। প্রথম মেসেজটা এমন ছিল, ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয়, তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না ভাই প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা। তারপরে এটা, তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এখন তুই বাসায় নেই, 2 দিনে কেমন জানি অন্ধকার নেমে আসছে। বাবা মার মুখে হাসির কোনো আভা নেই, সব সময় বিষণ্ণতার ছাপ তাদের মুখে
সাথে লেগেই থাকে। তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল পড়তে লাগলো। তারপরও কোনো কিছু না ভেবে সেই মেসেজের রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ। এইটুকু লিখে ডেভিল পয়েন্ট নাম্বারে সেন্ড করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কল আসতে লাগলো। কল কেটে দেবার পরও কল আসতে লাগলো। উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। আমি বললাম হ্যালো। অপর পাশ থেকে তানিশা কান্না করে বলতে লাগলো, ভাই তুই কই আছোস? আমি তানিশার নাম্বার ডেভিল পয়েন্ট নামে সেভ করে রেখেছিলাম। আমি বললাম সরি, কে আপনার ভাই? ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতে হয় তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করেন। রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা ওপাশ থেকে বলতে লাগলো, তুই 2 দিন হলো বাড়ি ছেড়েছিস, আর 2 দিনেই তোর শূন্যতায় পুরো বাড়ি ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না, সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস, তবুও আমাকে কিছু দেখতে দেসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণ সিরিয়াল দেখলেও আমাকে কিছু বলার মানুষটা নেই। এখন আমি তাকে খুব মিস করছি। প্লিজ চলে আয় না ভাই। নীরবে শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি। তানিশা বলল, তুই না রিদিতাকে অনেক ভালোবাসতি, সে তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি মা বাবাকে বলছি তারা রিদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আয় ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো। তানিশা ওপাশ থেকে হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম। আমি যেই সিমটা ভাঙতে যাব অমনি তানবীর এসে বলতে লাগলো, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমনও তো হতে পারে সিমটা আবার কোনো প্রয়োজনে লেগে গেল, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। আমি বললাম হ্যাঁ তাই তো, সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো, কখন কি প্রয়োজনে পড়ে যায় তা বলা মুশকিল। এসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড কেটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গা দেখার কৌতূহলটা একটু বেশি। পরন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে বলে উঠলো, এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? পেছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা। মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। আজ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হচ্ছে মোমবাতির ব্যবসা। যারা ঝুঁকি মুক্ত ব্যবসা করতে চাচ্ছেন এই মোমবাতির ব্যবসাটা করতে পারেন। কেন বললাম ঝুঁকি মুক্ত? যদি এরকম ভেঙে যায়, এই যে দেখেন এরকম যদি ভেঙে যায় তাও কোনো সমস্যা নাই, এটাকে গালিয়ে আপনি আবার মোমবাতি তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে মোমবাতি তৈরি করতে হয় এই বিস্তারিত প্রসেসটা আপনাদেরকে এখন সরাসরি দেখাই। তো আমাদের মোমবাতির পাউডারগুলো আমরা এগুলা সব লিকুইড করে নিয়েছি। এই যে দেখেন এটা জাল দিলেই লিকুইড হয়ে যাবে। অনেকে মনে করে কিন্তু পানি মিক্সড করতে হয়, এটার সাথে কিন্তু কোনো পানি মিক্সড করা যাবে না, এটা হিট দিলেই লিকুইড হয়ে যাবে। তো এখন আমি সরাসরি দেখাই কিভাবে মোমবাতিগুলা বানায়। এগুলা ঘরের পোলাপান মহিলা মানুষ সবাই কাজ করতে পারবে। তো আমরা সর্বপ্রথম আমাদের সুতাগুলা লাগাই নিতে হবে। কিভাবে সুতা লাগায়, এই যে দেখেন উপরে এবং নিচে এরকম সুতার এই যে গাঁট কাটা আছে, ছিদ্র করা আছে, এখান দিয়ে শুধু সুতাটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। একবারে সহজ কাজ। এরকম ভাবে এই যে উপরে নিচে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। সর্বোচ্চ 2 দিন লাগবে এই কাজ হাফ ক্লিয়ার হতে। কাজ শিখতে লাগবে 10 মিনিট, আর হাফ ক্লিয়ার হতে লাগবে 2 দিন, মানে স্পিড বাড়তে। একবারে সহজ। তারপরেও আমরা সব কিছু প্র্যাকটিক্যাল বুঝাই দিব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন কিভাবে এই মোমবাতিটা তৈরি করতে হয়। সুতা লাগানো শেষ, এখানে 2টা পেজ দিয়ে এটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবো। এখন মোমবাতির ডাইসকে এটা আমরা লক করে ফেলবো। যে লককে এটা এখন আমরা টাইট করে দিব। জাস্ট কাজ এইটুকুই। এটাকে লক করে তারপরে ভিতরে মোমবাতির যে কেমিক্যালগুলো আমরা লিকুইড করে রেখেছি এটা এখন ডাইসের ভিতরে ঢেলে দিব। এই যে পিছন সাইড থেকে আমাদের আগে ঢালতে হবে। আর মোমবাতির কিন্তু কোনো অপচয় নাই, নিচে যেগুলো পড়তেছে পড়ুক, কোনো সমস্যা নেই, ওগুলাকে আবার উঠিয়ে আপনি মোমবাতি তৈরি করতে পারবেন। আমরা এক পাশে ঢাললাম, এখন বাকি পাশটাও আমরা ঢেলে ফেলবো। আর মোমবাতি এমন একটা ব্যবসা, এটা কিন্তু পচে না, গলে না, লস নাই, দোকানদারকে গ্যারান্টি সহকারে দিবেন। এই যে এখন আমরা সুতাগুলা সব কেটে দিব। এভাবে কেচি দিয়ে সুতাগুলা কেটে দিতে হবে। আমাদের মোম কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, এটা সুতা কাটা শেষে আমরা এটা নরম থাকতেই গুঁড়াটা পরিষ্কার করে দিব, তাহলে গুঁড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরকম স্ক্রাইব দিয়ে এই যে টান দিয়ে আমরা পরিষ্কার করে ফেলবো। এগুলো নিচে পড়ুক, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে আমরা আবার পরবর্তীতে মোমবাতি বানাবো। মানে মোমবাতির কোনো লস নাই, ভাঙুক গলুক পড়ুক কোনো লস নাই।
যে দেখতে পাচ্ছেন ভিতরে এখনো মোম কাঁচা, আমাদের আরো 2 মিনিট লাগবে এটা পুরোপুরি ঠান্ডা হতে। 2 মিনিট পর আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম। তো আমাদের মোমবাতি শুকিয়ে গেছে, এখন আপনাদেরকে আমরা সরাসরি দেখাই আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম। আমাদের কাছে কিন্তু এরকম আরো বিভিন্ন সাইজের মোমবাতির ডাইস পাবেন, 2 টাকা, 5 টাকা, 1 টাকা, 10 টাকা সহ 1 ফিট, 2 ফিট, 5 ফিট যেরকম সাইজ লাগলে পাবেন। যেমন এই যে এটা হচ্ছে যেমন আমাদের একটা স্যাম্পল বড় মোমবাতি, এগুলোর মধ্যে সাধারণত 2 কালার করে, অর্ধেক 1 কালার থাকে আর পিছনের সাইড আর 1 কালার থাকে। যার যেরকম ডাইস লাগে সেরকমই আমাদের কাছে পাবেন। আপনাদেরকে সরাসরি দেখাই যে আমরা কিরকম তৈরি করলাম। আমরা এই যে লকটা খুলে ফেলবো, লকটা খুলে ফেলে এই প্লেটগুলো আমরা খুলে ফেলবো। প্লেট খোলার সময় খেয়াল রাখতে হবে যেন মোমগুলো মিডল পার্টে থাকে। এই যে হাত দিয়ে চাপিয়ে মিডল পার্টে নিতে হবে, যেগুলো সাইডের পার্টে লেগে থাকবে। জি, এই যে দেখেন আমাদের মোমবাতি কমপ্লিট। আপনাদেরকে একবারে লাইভ বানিয়ে দেখালাম আমরা কিরকম মোমবাতি তৈরি করি, আমাদের ডায়েরিতে কিরকম তৈরি হয়। আমাদের ঠিকানা ঢাকা চকবাজার পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান। তো সেই জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের নাম্বার হচ্ছে 01741410941। আমাদের মোমবাতিগুলো সব কমপ্লিট। আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে, এটা শুধু এখন প্যাকেট করবেন সাদা পলিতে এবং দোকানে নিয়ে বিক্রি করবেন। অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা হচ্ছে। আসো আসো বাবার, আসো আসো আমার সাথে আসো। তোমাকে আমি যতগুলা ঘর দেখেছি এটাই আমার শেষ ঘর, আর এটার ভাড়াও কম আছে। ভাড়া কম তাহলে তো ভালোই। এই রুমে ভাড়া কম ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে, এই রুমে ভূত থাকে। আরে কাকা সমস্যা নাই, ভুট্টুটা আমরা ডরাই না। আচ্ছা না ডরাইলে তো ভালোই, তাইলে তোমরা থাকো। আর আগের বারেকটারা ঘরে কিছু মাল সামানা রেখে গেছে, তোমরা চাইলে ওগুলা ব্যবহার করতে পারো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, তাইলে আমি গেলাম। ভালোই, আয়। তুই একটা কাজ কর, ঘরটা ঝাড়ু দে, আমি দেখি ঘরের অন্য সাইডটি। দরজার পিছনে অনেক ময়লা থাকতে পারে, ঝাড়ু দিই। ভালো করে ঝাড়ু দে, ওই যে ময়লাটা দেওয়াস না। ইস রে, লাইটটা লাগাইতে পারতাছি না। লাগা লাগা ভালো করে লাগাইছ। নাম 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 এখন। তো বাবারা থাকতে তোমাকে কোনো সমস্যা হইতেছে না তো? না কাকা, আঙ্গ আবার কি সমস্যা হইব? কোনো সমস্যা নেই। ওই যে ভূতের কোনো সমস্যা হইতেছে না তো আবার? ভূত? কি করে? আসো আসো বাবার, আসো আসো আমার। এই গেমটা মোর কাছে অনেক ভালো লাগে, কারণ এই গেমটা থেকে জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়। যেমন জীবনে তুমি যদি কোনো উন্নতি করতে চাও, তাইলে কিন্তু কোনো একটা জায়গায় বসে থাকা যাবে না। যেমন এই গেমটা কি ছিল, এই ঘরটা আগে কি ছিল, ভাঙ্গাচুরা। যারা প্রথম পর্ব থেকে আমাদের সাথে ছিলাম দেখছিলে এই ঘরটা ভাঙ্গাচুরা। তো এই ঘরটারে আমরা ধুইয়া মুছছে একেবারে পাংখা করে লাইছি। তারপর কি করলাম, আমরা আমাদের একটা গ্যাস স্টেশন চালু করলাম। এখন আমরা মনে করলাম যে যেহেতু অনেক মানুষ আসে, তাইলে আমরা কি করলাম, একটা দোকান দিয়ে দিছি। তারপর মনে করলাম যেহেতু অনেক মানুষ আসে, তাইলে আমরা একটা পার্কিং এর ব্যবস্থা করি, তাইলে আমরা একটা পার্কিং কিনা ফেলাইছি। তারপর করলাম যে এত মানুষ যেহেতু আসে, তাদের তো একটুখানি টয়লেটের ব্যবস্থা করা যায়, তাইলে আমরা টয়লেটের ব্যবস্থাও করে ফেলাইছি। ধন্যবাদ বাচ্চু, বড় উপকার হইল। তো আজকে আমাদের চিন্তা ভাবনা হইলো আমাদের যে ওয়ার্কশপটা আছে, ওয়ার্কশপটা আজকে আমরা ঠিকঠাক করব। আর হইলো আমাগো এই যে দোকানটা কেমন জানি খালি খালি লাগতেছে। এই দোকানে তো খালি বিস্কিট আর চানাচুর রাখলেই হবে না, কিছু জিনিস স্পেশাল জিনিস রাখতে হবে, যেমন বিড়ি, সিগারেট, বিয়ার। এগুলোর জন্য আমার এই যে অ্যালকোহলের এই জিনিসটা লাগবে। এইটা আমরা কিনা ফেলাই। এই বড় ছোটটা নিয়ে লাভ নাই, এইটা কিনে আইসক্রিমের ফ্রিজটা কিনা ফেলাই। তারপর হচ্ছে সিগারেটের এই বড় একটা কিনা ফেলাই। শেলফ, আইসক্রিমের এই শেলফটা কই বসানো যায়,
বড় একটা ফ্রিজ তো কিনলাম, এটা তো জায়গা কই রাখা যায়, এটারে আমার পাশেই রাখবো, কারণ আই এম অলসো আইসক্রিম লাভার, আইসক্রিম খেতে ভালো লাগে, মানুষেরও দেবো আমিও খামো। এই জায়গায় বসাইলাম, নাইস। এবার হইলো বিড়ির স্ট্যান্ড, বিড়ির স্ট্যান্ড কই রাখা যায়, বিড়ির স্ট্যান্ড এনে রাখি, এই তো বেস্ট বেস্ট হয়েছে, বিড়ির স্ট্যান্ড এনে রাখলাম। আই হাই বেড়াই কইতাছে আইসক্রিমের ফ্রিজ আনছো, আইসক্রিম নাই, আই হাই রে, মান সম্মান সব পাঞ্চারা যাইতাছে। অর্ডার যা, আমাকে আইসক্রিম চলে আসছে, আইসক্রিম আইসক্রিম, আসেন আসেন আসেন, আইসক্রিম চলে এসেছে। ইয়াহু, দেখো আমাকে আইসক্রিম দা ভরে গেছে, আমাকে ফ্রিজটা সেই 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 সেই। এই তো দোকানে কাস্টমার আবার শুরু করছে, সেই জিনিস নিতে আছে, হয়ে যাবো $300 তাড়াতাড়ি হয়ে যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার আইসক্রিমের ইনভেস্টমেন্ট সার্থক হয়েছে, এবার সব আইসক্রিম কিনা লয়ে গেছে। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা মোটামুটি গ্যাস স্টেশন আর দোকানের ব্যবসা কইরা $662 ইনকাম করে লাইছি। এখন আমাদের সেই মুহূর্ত, আমাদের ওয়ার্কশপটা আমরা রিস্টোর করে ফেলাইলাম। এখন আমরা আমাদের সেই ওয়ার্কশপটা দেখবো, ওয়ার্কশপের ভিতরে যাব। সেই এগুলা কালার আমি করব, সমস্যা নাই, চিন্তা ভাবনা করো না। এটারে আমার দোকানদার মতো বানাইলাম, কালার আমার নিজেরই করতে হবো, কিন্তু জিনিস পাইছি, মেশিন টেশিন আমরা পাই গেছি গা। দেখি আমাকে কোনো কাস্টমার আইছে নাকি। ও কাস্টমার আয় পড়ছে, ভাই রে ভাই, প্রথম কাস্টমারটাই দেখো না ভাই। ভাই ও ভাই, কোনো গাড়িতে কোনো ভুল কাজটা চলে পাড়াই মেরে নেবে ভাই। স্যার আই এম এ প্রফেশনাল, আপনি কোনো চিন্তাই করেন না, কোনো সমস্যা হবে না। এখন এটাকে আমাদের কি করতে হবে, গাড়িটাকে প্রথমে উপরে উঠাইতে হবে। হ্যাঁ, উপরে উঠাই দেখলাম আমি প্রফেশনাল স্যার, কোনো সমস্যাই হবে না আপনার গাড়ির। नहीं दबाना था। আই হা আই হা আই হা। আরে বেড়া, বিসমিল্লাতে গলত হয়ে গেল, আমি ভুল এটা চাপ দিয়ে দিছি, কাস্টমার গেছে গা বেড়া। শালার কষ্ট লাগতেছে বেড়া। আরেকটা আইছে কাস্টমার, এবার ভালো করে বুঝা হইনা করতে হবো। কে আইছে এবার একটা বালিকা এসেছে, তার মন জয় করতেই হবে আমাকে, যেভাবে হোক তাকে তার মন জয় করতেই হবে। স্টার্ট বিসমিল্লাহ, এটা এভাবে, তাইলে উপরে উঠছে। তারপর দেখতে হবে যে কি কি সমস্যা। ম্যাডামের গাড়িতে এই জায়গায় একটু স্ক্র্যাচ আছে, আমাকে এখন স্ক্র্যাচটা রিমুভ করতে হবে। স্ক্র্যাচ রিমুভার, এই যে স্ক্র্যাচ রিমুভার আইনা আমরা এখানে এখন ম্যাডামের স্ক্র্যাচ গুলা রিমুভ করতে হবে আমাদের। ম্যাডাম যত স্ক্র্যাচ ছিল সব রিমুভ করে দিচ্ছি। এখন আর কি আছে, চাক্কা কিভাবে করতে হবে, এবার চাক্কার নাট বুকুগুলো আগে খুলি। নাইস, আসেন চাক্কা চলে আসেন। এবার নতুন চাক্কা লাগাও, নতুন চাক্কা লাগাইলাম, টাইট দিয়ে দিছি। নাইস ম্যাডাম, আপনার আর কিছু সমস্যা আছে ম্যাডাম? গ্লাস একটু সমস্যা আছে, আসতেছি ম্যাডাম। গ্লাসে এটা একটু ভাঙা না ম্যাডাম, ঠিক করে দিচ্ছি। মিররের জন্য আমাদের একটা মিরর লাগবে, এই যে নেন ম্যাডাম মিরর। বেশ, ম্যাডামের গ্লাস আয়না ভেঙে গেছে, এটাতে ঠিক করে আমাকে আয়নাটা লাগাই দিই। নাইস ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন, ঠিক আছে? এভাবে আমি কিন্তু গাড়ির সাথে সাথে মনও ঠিক করি, মন খারাপ থাকলে আমার কাছে চলে আসবেন। আল্লাহ হাফেজ ম্যাডাম। আর এদিকে আমার এখানে অনেক কাস্টমার বয়ে রয়েছে, কাস্টমার আমরা আসতেছি। থ্যাংক ইউ ওয়াই শালা, লাইন পড়ে গেছে গারে, ভাইরাল দোকানদারের দোকানে লাইন পড়ে গেছে। সরি স্যার, একসাথে অনেক কিছু সামলাইতে হয় তো, আশা করি বুঝতে পারবেন। থ্যাংক ইউ। নেক্সট আমাকে প্রথমে 17 ঘন্টা আগে ফেসবুকে পোস্ট করলেন স্বপ্ন যাবে বাড়ি আমার, 2.5 বছর পর বাড়ি ফিরলেন ভাই আমার বাহার। স্বপ্ন তার বাড়ি ঠিকই ফিরেছে, কিন্তু তার দুঃস্বপ্ন হয়ে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় হারে পরিবারের 7 জন। বাহার বাড়িতে ঠিকই ফিরলেন, কিন্তু ফিরল না তার মা, স্ত্রী এবং সন্তান। 17 ঘন্টা ভাই একটা ল্যাপটপ দেখেন ভাই, এই ল্যাপটপ এর আগে আপনি কোথাও দেখছেন? এইটা কি ল্যাপটপ? এটা দেখেন আপনি, এক পিস নাই ভাই, এটা কোয়ান্টিটি আছে। ডিসপ্লে মনে হয় এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ান্টিটি আছে। দেখেন এই ল্যাপটপটা আমাদের কাছে ইউনিট আছে এবং প্রত্যেকটা এত গাড়ির মধ্যে বিরিয়ানি খাবে যাবে কিরা? আমি তোর কাছ থেকে আছে না, তালি কলকে এতই যাবো নাকি? না আমি যাবো না, তাহলে চল আমরা দুজনে যাই। এত
আমি তোর কাছ থেকে আছে না তো তালি কলকে তুমি তো আমার জীবনের কিছুই জানো না। তুমি যদি আমার জীবনের পুরো গল্পটা জানতে তাহলে তুমিও বলতে এত কষ্ট নিয়ে তুমি হাসো কি করে। এমন কোনো ফিচার বাকি নেই যা আপনি আমাদের এই TWST তে পাবেন না। এখানে ENC ANC থেকে শুরু। কি ব্যাপার বলো তো, আজকে তোমার ঝগড়া করার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। তোমাকে কিরকম বউ বউ লাগছে। গায়ে পড়া মেয়ে দেখিনি আগে, আঠার মতো লাগে চিট চিট চিট। ঘাড়ে চেপে হয় বলতে যে চায়, আছে কি মানায় ছিট ছিট ছিট। পায়ে পাতলে বাঁধিয়ে ঝগড়া দিন রাত করিস মিট মিট মিট। কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল। আমার জীবনে কোনোদিন জামাতকে ভোটও দেয়নি, কিন্তু নেক্সট আমার পরিবার থেকে আমার একটা ডিক্লারেশন আছে, আমার যারা রিলেটিভ আমার যাদের সাথে সম্পর্ক আছে তারা যদি জামাতের বাইরে ভোট দেয় তাদের সাথে প্রয়োজনে আমি আত্মীয়তা ছিন্ন করব। আমার জীবনে কোনোদিন জামাতকে ভোটও দেয়নি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশে গাড়ি আবিষ্কার করা না শিখিয়ে গাড়ি কে আবিষ্কার করেছে সেটা শেখাই কেন? আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক। প্রতি মাসে যদি আপনি মাত্র 5,000 টাকা আপনার ইনকাম থেকে সেভ করতে পারেন, তাহলে আমাদের মতো আপনারাও কোনো রকম ভিসার ঝামেলা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ঘুরে আসতে পারবেন হিমালয়ের পাহাড়ে ঘেরা সুন্দর এই দেশ থেকে। কিন্তু চিন্তা করছেন 5,000 টাকায় কিভাবে সম্ভব? ওয়েট, আমি এক্সপ্লেন করছি। ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন, কারণ খুবই কম খরচে নেপালের 6 দিনের একটা ট্যুর দেওয়ার জন্য আমার এই ভিডিও আপনাদের জন্য উপকারী হবে। প্রথমে বলি আমাদের নেপালের গ্রুপ ট্যুর প্ল্যান নিয়ে। রিসেন্টলি এমআর ট্যুর এন্ড ট্রাভেলস এর এই আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। আমি ডিস্টাইন বলা আব্বা। আব্বা কিসের আমি কিসের আব্বা তো সরি চাচা, আসলে আমার তো আব্বা আম্মু কেউ নাই, তাই বাবা বয়সী কাউকে দেখলে আব্বা বলে ডাকতে ইচ্ছা করে। চলো পালাই। যাওয়ার আগে বাবাকে একটা সালাম দিয়ে আসি। সালাম দিয়েছি মানে কি? চুপচাপ এখন আমার সাথে তুমি পালাবা। চলো। তাহলে ব্যাগটা নিয়ে আসি, আমার মেকআপ গুলো। কিছু লাগবে না, সব আমি তোমার কিনে দেবো। না, কি রে বুড়িয়া, দেশের লোক চলে গিয়েছে নাকি? বুড়িয়া মা, আমি ভুলে বাসার চাবির কোথাটা নিয়ে আসছি। আমি বাসায় গিয়ে চাবির কোথাটা একটু দিয়ে আসি, না হলে বাবা খুব প্রবলেমে পড়বে। তোমাদের একেবারে পানির মধ্যে নিয়ে চুবাবো। এই চাবি দেওয়ার জন্য তুমি এখন আবার বাসায় যাবা? চুপচাপ খাও। মুনিয়া, হ্যাঁ? ওয়াশরুমে কোনো প্রেশার থাকলে এখনই সেরে ফেলতে হবে। গাড়ি কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দাঁড়াবে না। আমার ওয়াশরুম টোয়াশরুম চাপে নাই। আর ভুলে গেছো তুমি যে একটু আগে এতগুলো মূলা তরকারি খাইছো, তোমার চাপতে পারে, তুমি যাও। না, ওয়াশরুমে কোনো প্রেশার নাই, কিন্তু একটু প্রকৃতিটাকে সারা দিতে হবে। যাও। তুমি রেস্ট করো, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি এসো। মুনিয়া, এই মুনিয়া, এই মুনিয়া দাঁড়াও, এই মুনিয়া, মুনিয়া দাঁড়াও। হ্যালো এই মুনিয়া, তোমার নিয়ে চলে যাচ্ছে তো, সারারে গাড়ি থামাইতে বলো। থামো থামো থামো। মুনিয়া না, তোর বাপ হারামজাদা। আপনার মুনিয়ার ফোন আপনার কাছে গেছে। তেরি জায়গায় মন ছাগলের বাচ্চা। কি হয়েছে, মানে কে ফোন করছে? আরে ফোন করে খালি বলছে যে থামাও থামাও থামাও। কোথায় থামাবো, কি থামাবো? তাই তো, কোথায় থামাবে, কি থামাবে? স্যার, এটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ হয়ে গেছে? আপনি কি মেয়েটার সর্বনাশ করেছেন? এই মেয়েটার সর্বনাশ করে মেয়েটাকে কোথায় রেখেছেন আপনি? স্যার এই সর্বনাশ না স্যার। তাহলে কোন সর্বনাশের কথা বলতেছেন আপনি? স্যার বুঝতে স্যার, গতকালকে আমি আর আমার গার্লফ্রেন্ড বাসা থেকে পালাইছি। আমরা দুজনকে ট্রাকে উঠে ভাবছিলাম অনেক দূর চলে যাবো, কিন্তু ট্রাকে ওঠার পর স্যার আমার একটু প্রকৃতিটাকে সারা দিয়েছিলাম। যখন ট্রাক থেকে নামছি অমনি ট্রাক ওকে নিয়ে টান দিয়ে চলে গেছে। ওর কাছে একটা মোবাইলও নেই, ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। এখন কি করবো স্যার? সর্বনাশ। জি স্যার, এই সর্বনাশের কথা তো আমি আপনাকে বলতেছিলাম। আপনাকে তো মিয়া জেলের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত, আবার আসছেন মিসিং কেস করার জন্য। ওদের মতো স্যার ভালোবাসার মানুষ হারা গেছে, কি আর বলবো। প্লিজ স্যার একটু খুঁজে দেন না স্যার, প্লিজ একটু হেল্প করেন আমাকে। অফিসার, কি সর্বনাশ হয়েছে ভাই? আচ্ছা ঠিক আছে বা আপনি বেশ শান্ত হয়ে বসুন, আমি 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 দেখছি বিষয়টা। আর দোষ আমি রাখি, এটা তো পড়েছে আপনার মেয়ের জামাই। আর আমি যাবো, আমার মেয়ে কোথায় বল, আমার মেয়ে কোথায়? আব্বা ও তো একটু ট্রাকে চেপে অনেক দূর চলে গেছে, ওর কাছে মোবাইল নেই, ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আপনার মেয়ে হারিয়ে গেছে, তার কাছে কোনো ফোন নেই। যদি কোথাও থেকে ফোন নিয়ে আপনাকে ফোন দেয় তাহলে আপনি পাবেন। আমি আমার জামাইকে আমার বাড়িতে নিয়ে গেলাম। না না, আমি জেলের ভিতরে থাকবো। ভাইয়া একটু সাহায্য করবেন। আমি মারা গেছে, সন্তান নিয়ে খুব বিপদে আছে, টাকা পয়সা লাগবে। আমাকে দেখে কি ভিখারি মনে হয়? অবশ্যই মনে হয় না, কিন্তু সাহায্যের কথা বলবেন তো। আসলে আপনার ফোনটা একটু দরকার, একটা কল করবো। কেন, আপনি না বড় লোক, আপনার ফোন কেনার টাকা নেই? ও বাসায় ফোন রেখে আসছি, এত প্রশ্ন করেন কেন ভাই? দেন না একটু ফোনটা। হ্যালো হ্যালো বাবু। বাবু না, আমি তোর বাবা। ও বাবা, কেমন আছো বাবা তুমি? আম্মা জান, খুব ভালো আছি, কিঞ্চিত দুশ্চিন্তায় আছি, প্রতীক্ষায় আছি। আপনি কখন? টেক সেকেন্ড,
वो बंदा भाई, ये बंदे को शायद ये वाली बाइक पसंद आ गई है भाई। अब ऐसा ना हो कि एक ही पीस है, क्योंकि मेरे को तो ये चाहिए, तो ये वाली बाइक तो मैं लेता हूँ। सीधा भी डील ही कर लेते हैं सीधा मैनेजर से। अपने पास जितना पैसा है वो सारा इसको पकड़ाते हैं और इस डील को डन करते हैं। ओके गाइस, तो अभी मेरी मैनेजर से बात हो चुकी है और ये कह रहा है कि हमें चल करना ऑफिस में ही बात करनी चाहिए, वहीं पर सारा का सारा सीन सॉर्ट करते हैं कि कौन सी बाइक कितने की मिलने वाली है हमें। तो मैंने ना यहाँ पर 4 अलग अलग टाइप की बाइक डिसाइड करी है। एक है रेसिंग बाइक और एक है थोड़ी जैसे ट्रैवलिंग वाली बाइक होती है उस टाइप की, और एक है माउंटेन बाइक जैसे हमारे पास पहले थी। तो चारों अलग अलग टाइप की बाइक लेकर चलते हैं, और अगर $1 मिलियन में आ गई तो ठीक है, वरना मैं गलत आ गया क्या शायद ऑफिस। अरे सॉरी, मैं टॉयलेट में चला गया ऑफिस की जगह। शायद से ऑफिस ये वाला है, यस। तो यहाँ पर बैठ के हमें पूरी की पूरी बात करनी है बाइक्स को लेने के लिए। यार बड़ा घटिया बना रखा है यार इन्होंने डीलरशिप। ठीक है, बैठते हैं यहाँ पर और बात करते हैं कौन सी बाइक खरीदने की है। लेट्स गो। तो अभी मैंने $1 मिलियन का ब्रीफ केस इस बंदे को देकर 4 बाइक्स यहाँ से परचेज कर ली हैं। चारों अलग अलग कैटेगरी की मस्त बाइक है। फटाफट से चलते हैं नीचे, बट ये सीढ़ियाँ काफी घटिया तरीके से बना रखा है यार इसका। और ये बंदा भी जा रहा है ऊपर बाइक परचेज करने, बट इसकी फेवरेट बाइक तो हमने खरीद लिया है। बाकी ठीक है, जो 4 बाइकें मैंने खरीदी दिखाता हूँ। एक तो देखो ये मैंने पहले कंफर्म कर दी थी, और एक वो पीछे वो BMW वाली मस्त सुपर बाइक है, और ये एक हायाबुसा का एक्सटेंडेड वर्जन है, और एक मैंने ये माउंटेन बाइक खरीदी है, ये येलो वाली जो आप देख पा रहे हो। इसमें एक दूसरी वाली है, ये वाली शायद से सिर्फ दिखाने के लिए हमने जो परचेज करी है वो ये वाली है। तो टोटल ये 4 बाइकें हमने यहाँ से ले ली हैं। फटाफट से ना मेरे को इन्हीं को लेकर चलना होगा, एक एक करके लोड करवाना है मुझे इसे अपने ट्रक में। बट बाइक लोड करवाने से पहले काम करता हूँ, ट्रक को दूसरी साइड पे लेकर चलता हूँ, क्योंकि यहाँ से बाहर निकालना थोड़ा प्रॉब्लम है। ये बंदे के अंदर आने वाले गेट है ना कि बाइक के जाने निकालने वाले। फटाफट से ट्रक को मोड़ते हैं और इस जगह की जो दूसरी एग्जिट वाली साइड है यहाँ पर लेकर चलता हूँ। यहाँ से एक ही बार में ला के डायरेक्ट गैराज से लोड कराना है बस। और आराम से भाई, ये ट्रक है तो मस्त है, इसकी कंट्रोल ठीक करवाएंगे यार बैनी से। ये सुपर कार की तरह पता नहीं क्यों चलता है, ट्रक है भाई, ट्रक की तरह ही चले ना धीरे धीरे तो बढ़िया रहता है। और जिस तरीके से ये चल रहा है भैया वो काफी खराब लगता है। ठीक है, तो अभी ट्रक को मैंने यहाँ पर लाकर खड़ा कर दिया है। अब फटाफट से चल के अंदर से बाइक्स वगैरह को निकाल कर लाते हैं। चलो तो ठीक है, अपनी बाइक्स को लेकर आते हैं। और इस बंदे को देखो भाई, वो खरीद ली गैस नहीं भाई मैं लग तो रहा भाई इस बंदे ने वाली बाइक ले लिया है। ठीक है, हमारे को तो इससे ज्यादा बढ़िया बाइक मिली है। यहाँ ये इस शोरूम की सबसे ज्यादा महंगी बाइक है, तो इसको आराम से लेकर चलते हैं। इसकी स्पीड भी काफी अच्छी खासी है, बट मुझे ना ये स्पीड वगैरह टेस्ट नहीं करनी। इसे आराम से बाहर लेकर चलते हैं और यहाँ पर चढ़वा देते हैं। शोरूम अपने यहाँ से ज्यादा दूर नहीं है, सामने ही नजर आ रहा है, बट तमीज में लेकर जाएंगे ताकि कोई एक्सीडेंट वगैरह ना हो। बट वेट, स्पेस है आगे, थोड़ी सी बाइक आगे कर देता हूँ ताकि जो पीछे तो आएंगी वो भी ढंग से मैं खड़ी कर पाऊँ। तो अब चलते हैं दूसरी बाइक को लेने के लिए, और दूसरी जो बाइक है वो है ये एक्सटेंडेड वाली हायाबुसा। भाई ये तो कुछ ज्यादा ही स्पेस लेने वाली है अंदर जाने के लिए, बट मस्त है यार। इस बाइक को चलाने में जो मजा है भाई वो बहुत ज्यादा नेक्स्ट लेवल है। लेट्स गो, गैराज ओपन, और दूसरी बाइक भी आ चुकी है। और भाई मेरे को लग रहा है मैं एक बार में 3 ही बाइक लेकर जा पाऊंगा, क्योंकि वो वाली बाइक तो कम स्पेस में आई है, बट इसने भाई भर के जगह ले ली। 2 बाइकें हो गई हैं। अब तीसरी बाइक जो मैंने परचेज करी है वो है ये वाली। फटाफट से इसको भी उठाकर लेकर चलते हैं। लेट्स गो भाई, इसका साउंड तो बहुत ही ज्यादा डेंजरस है गाइस। इस बाइक में पता है चेन किस लिए है, मतलब जिन राइडर्स को शौक होता है ना ऐसे माउंटेन पे चढ़ाने का, तो माउंटेन में कभी कभार क्या होता है बर्फ होती है, तो इस बाइक के टायर की ग्रिप स्नो में भी उतनी तगड़ी बनी रहेगी इन चेन की वजह से। क्या ठीक है, अभी ये वाली बाइक को मैंने साइड में लाके लगा दिया, थोड़ा सा पीछे कर देता हूँ ताकि ये ढंग से यहाँ पर खड़ी रहे। परफेक्ट। अब बस एक बाइक मुझे और लाके लगानी है। ठीक है गाइस, तो अभी मैं ये चौथी बाइक यहाँ पर लेकर आ चुका हूँ। बाकी मुझे मालूम नहीं था यहाँ पर अंदर गैराज है, तो बाइक खरीदने के बाद अगर कुछ टायर्स वगैरह चेंज करवाने हैं तो वो भी यहाँ से चेंज करवा कर हम लोग ले जा सकते हैं। बट ठीक है यार, अब तो हम लोग अपने शोरूम में ले जा रहे हैं, सारी कस्टमाइजेशन बेनी से करवाएंगे और डबल रेट में इन बाइक्स को बेचेंगे। तो ठीक है, अभी चारों बाइकें हम मैंने लोड करवा दिया। फटाफट से चलकर बैठते हैं हम लोग अपने ट्रक में और जल्दी से लेकर चलते हैं सारी को बाइकों को अपनी डीलरशिप में बेचने के लिए। डन गाइस, तो चारों बाइकें कितनी ज्यादा मस्त लग रही है यार पीछे खड़ी हुई। बस मुझे थोड़ा बहुत आराम से चला कर ले जाना होगा। तो ये बंदे को भाई ख्याल है कि चल रहा है, अभी बाइक खरीदी है, उसके नए टायर से बर्न आउट कर रहा है। कोई दिक्कत नहीं, आगे जाकर इसका टायर पंचर मिलेगा। बाकी ठीक है यार, हम लोग अपना काम करते हैं। चारों मस्त महंगी बाइक्स लेकर आ रहे हैं। बैनी भी एकदम मस्त खुश हो जाएगा भाई। आज से समझ लो अपने बिजनेस स्टार्ट हो गया बढ़िया वाला। 4 बाइक्स आ गई हैं। थोड़े टाइम बाद हम लोग 4 गाड़ियां लाएंगे, फिर उसके बाद ट्रेलर में भर के गाड़ियां लाएंगे। बाकी किस्मत देख रहे हो, एक साइड पर रिपेयर हो रही है जी वैगन और दूसरी साइड पर रिपेयर हो रही है ये छोटी सी कार। मतलब कोई डिफरेंस ही नहीं है भाई साहब। I mean, कोई मैच ही नहीं है यार दोनों कार में। बाकी ठीक है, चारों बाइकें आ चुकी हैं, सारा काम बेनी करेगा और बेनी से कुछ बात करते हैं अपने आगे वाले बिजनेस को लेके। चलो ठीक है, फिर अभी बात करते हैं बेनी से कि अपने पास नई बाइक्स आ चुकी हैं, इसको मॉडिफाई करके बेचने में ही अपना एकदम मस्त वाला फायदा है। और एक सेकेंड, वो बंदा भाई, ये बंदे को शायद ये वाली बाइक पसंद आ गई है। ये देखो भाई, ये बंदा, मैंने इसको बोला था, ये बर्न आउट कर रहा था अपनी बाइक लेकर, इसका पीछे वाला टायर हो चुका है पंचर। लेट्स गो। इस टाइप के बंदे हुए ना तो भाई सच में कार मैकेनिक्स तो भाई करोड़पति बन जाएंगे। बाकी ठीक है, ये खुद ही चला गया बेनी से बात करने। पहले इसको करने देते हैं, फिर हम लोग अपने काम की बात करते हैं इन बाइक्स को लेके। ऑल राइट गाइस, तो अभी मेरी फिलहाल बेनी से बात हो चुकी है और ये कह रहे हैं कि अगर इस तरीके से अपनी डीलरशिप का काम चलता रहा तो हम लोग आने वाले 2 साल में भी अमीर नहीं बन पाएंगे। मतलब सीन क्या है ना कि इस डीलरशिप में भी सिर्फ कार्स वगैरह रिपेयर होने के लिए आती है, कोई टायर चेंज करवाने आ रहा है तो कोई वॉश के लिए आ रही है, और अपने पास मैकेनिक भी सिर्फ एक ही है बेनी।
तो उस काम को करने में पूरा का पूरा एक हफ्ता चले जाता है और ज्यादा कमाई भी नहीं होती। तो देखो अगर हमें ढेर सारा पैसा कमाना है तो इस पूरे के पूरे शोरूम को कार से भरना होगा। लैम्बोर्गिनी, फरारी, बुगाटी, सब कुछ। लॉस एंजल्स का हर एक बंदा जब तक गाड़ी यहाँ से आकर नहीं खरीदेगा तब तक हम लोग अमीर नहीं बन पाएंगे। कुछ बाइक्स वगैरह तो खरीद के लाए, अभी वो सब बनती है। डैनी ने मुझे लोकेशन दी, सिटी वहाँ पर थोड़ी सस्ती कार्स मिलती, गाड़ियाँ सुपर फास्ट चुरानी पड़ेगी ताकि काफी ज्यादा हाइट पे। और शायद अभी मुझे अपने बनाकुलर्स स्किल काफी अच्छी हो चुकी है इस टाइम, तो गाड़ी ठुकने का टेंशन मेरे को बिल्कुल भी नहीं है। लेट्स गो। अभी गाड़ी को लेकर मैं चलता हूँ सीधा दूसरी साइड पे। और एंट्रेंस के लिए तो यहाँ पर कोई चेकिंग नहीं है, और मैंने कहा था ना यहाँ पर गार्ड्स होंगे। दूर से नहीं नजर आ रहे थे क्योंकि एंगल नहीं मिल रहा था, बट ये देखो यहाँ पर गार्ड्स हैं और गेट इन्होंने ऑटोमेटिक लगा रखे हैं। तो ये देखो भाई, ये बंदा, मैंने इसको बोला था, ये बर्न आउट कर रहा था अपनी बाइक लेकर, उसका पीछे वाला टायर Wait, did you just turn a Google? আমাকে তান্ত্রিক কালীবোস উদ্দেশ্য করে বলে, ছোকরা তুমি যখন যাবে তখন আমি তোমাকে একটা বিশেষ তৈল দিয়ে মালিশ করে দেব, আর এই তৈলের অনেক শক্তি। তুমি 7 বছরের বাচ্চা তখন 24 বছরের যুবকের মতোই শক্তিশালী হবে। হাই ভাইয়া, হ্যালো, পড়াশোনা করেন? কোন ক্লাসে পড়েন? ইন্টার ইন্টার কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে। তার মানে তো অনেক পড়াশোনা করে ফেলছেন, একেবারে 0 থেকে 12 বছর পর্যন্ত। হয়তো। ওকে, তো বলেন, আমাদের তো স্কুল লাইফে শেখানো হয় ক খ গ ঘ, বলেন একদম লাস্ট পর্যন্ত। ক খ গ গ উম চ চ বর্গে চ নিয় ঠ ঠ ড ঢ মূর্ধন্য। বলেন নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, এটাই প্রশ্ন। মূর্ধন্য। আচ্ছা, আমি যতটুকু বলছি মূর্ধন্যর পর থেকে আমাদের দর্শকরা বলে দিই। না সরি, আপনি বলেন, দর্শক না, আপনাকেই বলতে হবে। না থাক, আমি বলবো না, বিয়ে করলে আমার বউ আমাকে শিখিয়ে দিবে। হাই ভাইয়া। হ্যালো। মামা যাবেন? হ্যাঁ যাবো তো, আপনি কই যাবেন? আরে অব্র, তুমি এখানে, এই রিক্সা টাকা। এই রিক্সাটা তো আমারই। কেন, কি